বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত ১.৫ বছরের বেশি সময় গোটা পৃথিবীর মতোই আমরা কাটিয়েছি স্বাস্থ্য চিন্তা নিয়ে, মৃত্যুর দুশ্চিন্তা নিয়ে এবং তার সঙ্গে জীবন জীবিকার নানান সংকট নিয়ে। করোনা পরিস্থিতি তার সঙ্গে মাঝে যুক্ত হলো ডেঙ্গু পরিস্থিতি। এইসব বিষয় নিয়ে আমরা অনেক সময় ব্যয় করেছি। রাজনীতি দীর্ঘদিন যাবতই বাংলাদেশে সেই অর্থে খুব একটা ক্রিয়াশীল নেই। এই কোভিড পরিস্থিতি সেই রাজনীতিকে আরও অনেকখানি দূরে ঠেলিয়ে দিয়েছে বা স্তিমিত করে ফেলেছে। কোনো কোনো রাজনৈতিক দল বিবৃতি দিয়ে বলেছে যে এই সময় তারা কোনো রাজনৈতিক তৎপরতা চালাবে না। কোভিড পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির সঙ্গে আমরা লক্ষ্য করছি যে রাজনীতির পালায় হাওয়া লাগতে শুরু করেছে। এমনকি 2 বছরের খানিকটা বেশি সময় থাকতেই এখন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেছেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা হয়েছে অনেকদিন পরে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার দলের নেতাকর্মীদের, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে বলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দফায় দফায় তার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছে এবং সেসব বৈঠক থেকে নির্বাচন কেন্দ্রিক কথাবার্তায় বেশি উঠে এসছে যে তারা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না এবং একটি স্বাধীন নির্বাচন কমিশন ছাড়াও তারা কোনো নির্বাচনে যাবে না। আমরা জানি যে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে। আগামী ফেব্রুয়ারি মাসে তাদের মেয়াদ শেষ হবে, তারপরে নতুন নির্বাচন কমিশন গঠন হবে। সরকারের দিক থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হচ্ছে যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে, যেটি বিগত নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয়েছিল। মোটা দাগে এই নির্বাচন কেন্দ্রিক আলোচনা আসলে একটি ভালো নির্বাচনের কতটা নিশ্চয়তা দিচ্ছে সেটি একটি বড় প্রশ্ন। আমাদের রাজনৈতিক দলগুলো এখন থেকে নির্বাচনকে কেন্দ্র করে নিজেরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেটিও একটি ভাববার বিষয়। কিন্তু মূল কথা হচ্ছে যে নির্বাচনটি কেমন হবে। আগামী নির্বাচন কি বিগত নির্বাচনগুলোর পুনরাবৃত্তি হবে, না একটি ভালো অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হবে? এবং সেটি করবার জন্য আসলে আমাদের এখন থেকে কি কি ধরনের কাজ করা দরকার, কি কি ধরনের প্রস্তুতি দরকার, সেই সব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে নিজে বাসভবন থেকে যুক্ত হচ্ছেন আলোচনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং আমাদের সঙ্গে নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি রাজনীতিবিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে রাজনীতিকে ধীরে ধীরে সরব এবং সচল হতে শুরু করেছে কিনা বাংলাদেশে, কি মনে হচ্ছে আপনার কাছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সম্পর্কে একটু গভীর বিশ্লেষণের ভিত্তিতে জবাবটা দেওয়া উচিত। রাজনীতি বলতে আমরা কি বুঝি, এইটা প্রথমে আমাদের নির্ধারণ করা প্রয়োজন। দ্বিতীয়ত, এই কথা সর্বজন বিদিত যে রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই। এটা চলে গেছে লুটেরা ধনিক শ্রেণী এবং পার্লামেন্টের কিছু সদস্যরা সেদিন পার্লামেন্টে বক্তৃতা করেছে যে সমস্ত মান মর্যাদা সংসদ প্রতিনিধিদের সেটা ছিনতাই করে নিয়ে গেছে আমাদের আমলাতন্ত্রের উচ্চ পর্যায়ের সব ব্যক্তিরা এবং সামগ্রিকভাবে আমলাতন্ত্র। সাধারণভাবে আমরা এই পরিস্থিতির কথা আমি বহুদিন ধরে করে চলেছি যে আমাদের এখানে রাজনীতিকে কেন্দ্র করে যেটা বর্তমানে চলছে তার প্রধান ধারাটা কিন্তু একটা ব্যবসায়িক সংস্কৃতির ভেতরে ইতিমধ্যে নিমজ্জিত হয়ে আমাদের সমস্ত দেশ সমাজকে একটা চরমতম রুগ্নতার ভেতরে নিক্ষেপ করেছে। আপনি অন্যান্য বিষয়ের কথা বাদ দেন, আমাদের এখানে রাজনীতির অ আ ক খ এরকম 100টা উপাদানে সমৃদ্ধ হয় রাজনৈতিক তৎপরতা, রাজনীতির পরিমণ্ডল। এবং সেটার একেবারে প্রাথমিক ব্যাপার হলো নির্বাচন। এবং নির্বাচন সম্পর্কে কথাবার্তা শুরু হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, ক্ষমতাসীন সিং দলের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী তিনি বলেছেন, দলকে রেডি হতে বলেছেন যে আগামী নির্বাচন। কিন্তু আমার ধারণা, আমি জানি না সবাই, আমার ধারণা যে সবাই একমত হবে যে বাংলাদেশে নির্বাচন বলে কোনো জিনিস এখন আর নেই। এবং আগেও অনেক রকম ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু গত 2টা নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা প্রহসন।
এবং একবার যেটা হলো সেটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা হিড়িক পড়ে গেল, এবং এমন ভাবে কলা কৌশলটা সাজানো হলো যে যেখানে 153 জন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ওইসব আসনে কোনো ভোট মানুষ দিতে যায়নি। এখন একজন দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, সেটাও কতটা ম্যানিপুলেটেড আর কতটা জাস্টিফাইড স্বাভাবিকভাবে হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করা যায়। কিন্তু 153 জন বা 154 জন নির্বাচিত হওয়া মানে কিন্তু হিসাব করলে বলতে হয় যে একটা সরকার কিন্তু নির্বাচিত হয়ে গেল। 150-এর একটা বেশি সিট হলে পরেই তো সরকার গঠন করতে হবে। আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই যে বাকি আসনগুলোতে কোনো দৈব কারণে নির্বাচন হলো না, তাহলে পরে ওই 153 জন দাঁড়িয়ে বলতে পারে যে উই হ্যাভ দ্য মেজরিটি ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড উইল ফর্ম দ্য গভর্নমেন্ট। সুতরাং শুধুমাত্র পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয় না, একটা সরকার বিনা ভোটে নির্বাচিত হয়ে। আর ঠিক এর আগের বারের যে নির্বাচনটা হয়েছে সেটা সম্পর্কে সবাই জানে। 30 তারিখের নির্বাচন আগের রাত্রে হয়ে গেছে, এবং সেখানে যেইভাবে ফলাফল প্রত্যাশা করার ইচ্ছা পোষণ করেছে ক্ষমতাসীনরা, সেইভাবেই ফলাফলটা কিন্তু আগের দিন রাতে পুরাপুরি হয়ে গেছে। এমনকি আমি নিজেই জানি প্রত্যক্ষভাবে যে অনেক সরকার দলীয় প্রার্থীরাও তারা জানতো না যে আগের রাতেই আমি জিতে গেছি। সুতরাং গোটা ব্যাপারটা একটা প্রহসনে পরিণত করা হয়েছে। আর মানুষের মৌলিক অধিকার, বাক ব্যক্তির স্বাধীনতা, এইসব কথা যদি বলি, আরো উচ্চ পর্যায়ে যদি আমি যেটাকে বলে যে গণতান্ত্রিক রাজনীতির জন্য যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো, সেটা আমাদের বিচার ব্যবস্থা হোক বা আমাদের অন্যান্য দুর্নীতি দমনের ক্ষেত্রে হোক, এবং সমস্ত জায়গায় এই ইনস্টিটিউশন গুলোকে একেবারেই অকেজো করে দেওয়া হয়েছে। সুতরাং আমার বেশ কৌতুক বোধ করলাম যে যখন নাকি পার্লামেন্ট সদস্যরা বললো যে আমাদের মান মর্যাদা এখন আর নাই, এখন সব সচিবরা মর্যাদা দাবি করছে। আমি বিনয়ের সঙ্গে তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলেছিলাম, এখনো বলবো যে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাকে নির্বাচন করার ব্যাপারে সচিবরা প্রধান বাহক হিসেবে ভূমিকা পালন করলো এবং মধ্যরাতে ইলেকশন নিয়ে আপনাকে পাশ করাই দিল, তখন মান মর্যাদার কথাটা কি আপনাদের বিন্দুমাত্র স্মরণে ছিল না? এবং যারা আপনাকে পার্লামেন্টে নির্বাচিত করেছে, যাদের বদৌলতে হয়েছে, তারা তো এখন দাবি করবেই যে আমি তো আপনাকে বানিয়েছি, তো আমার মর্যাদাটা বেশি। আমি একটা সাইড শুধু বললাম। আর রাজনীতির আমাদের সনাতন ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের সেই সব নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু, শেরে বাংলা, মৌলানা ভাসানী, মনির সিং, আরো অনেক অজস্র নাম বলা যায়, সেই ধারাবাহিকতায় যে রাজনীতির ধারায় সংস্কৃতি আমাদের দেশে ছিল, সেইটা একটা অবক্ষয়ের ভিতরে পড়ে গেছে। এবং আমরা রাজনীতির নামে এখন যে ব্যবসা বাণিজ্য চলছে, এইটাই হলো এই বিকৃতির একটা প্রধান উৎস। রাজনীতির লক্ষ্য হয়ে উঠেছে যে কোনো না কোনো ভাবে ক্ষমতাসীন হওয়া, এবং ক্ষমতায় কেন যাওয়া প্রয়োজন, সেই লোভটা, সেই লালসাটা হলো ক্ষমতায় গেলে বা ক্ষমতার আলিন্দে বারান্দা দিয়ে আশেপাশে ঘোরাফেরা করলে পরে রাতারাতি কোটি কোটি টাকা কামাই করা যায়। সেই ক্যাসিনো বাণিজ্য থেকে শুরু করে হরেক রকম ঘটনাগুলি একের পর এক স্ক্যান্ডাল যেগুলো বেরোচ্ছে, এবং সবটাই হলো ক্ষমতা কেন্দ্রিক অবস্থানের সুবিধার সঙ্গে জড়িত। এবং এইটা যেহেতু অবস্থা হয়েছে, সুতরাং রাজনীতির ভেতরে আমরা রাজনীতি সম্পর্কে অনেক সময় বলা হয় এটা রাজার নীতি না নীতির রাজা। নিশ্চয়ই আমরা কেউ বলবো না এটা রাজার নীতি, আমরা যেই অর্থে রাজনীতি বলি। এবং রাজহাঁস, এটা রাজার হাঁস না, হাঁসের রাজা। রাজনীতি এটা রাজার নীতি না, নীতির রাজা। এইভাবে কিন্তু আমরা রাজনীতির প্রাথমিক পাঠ আমরা নিয়েছি এবং সেইভাবে আমরা চর্চা করেছি। মুক্তিযুদ্ধ, আইয়ুবের বিরুদ্ধে গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সংগঠিত করে একটা বিরাট স্বপ্ন দেখে আমরা দেশকে স্বাধীন করেছি। সুতরাং রাজনীতিকে যদি আমি এই
জায়গা থেকে বিবেচনা করি, তাহলে পরে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি এখন আমাদের দেশে, অন্যান্য অনেক কিছু আছে, তার ভেতরে একটা হলো রাজনীতি। ওর জন্য সবাই স্লোগান দেয় আজকাল না, আগে থেকেও দিত, যে কৃষি বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও। এখন এইটার সঙ্গে সবচেয়ে আগে যুক্ত করা উচিত রাজনীতি বাঁচাও। এবং আমি বহু আগে একটা বলেছিলাম আপনার অনুষ্ঠানে, যে রাজনীতিতে এখন পলিটিক্স ঢুকে গেছে। শুধু এইটুকুই না, রাজনীতি এখন ব্যবসার অংশ হয়ে গেছে। এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটা। খুবই দুঃখের সঙ্গে আবার বলতে হয়, অবশ্য সবার ক্ষেত্রে আমি এই কথাটা বলবো না, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এই কথা সত্য, যে দেশে এখন সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা। আপনি সবচেয়ে কম ইনভেস্টমেন্ট করে সবচেয়ে কম সময়ে সবচেয়ে ম্যাক্সিমাম রিটার্ন উইদাউট এনি জবাবদিহিতা আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এবং এটার ফলে আমাদের রাজনীতির এই হাল যেটা বর্তমানে দাঁড়িয়েছে, এইটার ফলে যেহেতু কোনো জবাবদিহিতার ব্যাপার নাই, সমস্ত চাপ এসে পড়ছে সাধারণ জনগণের উপর। এবং দেশের সম্পদ এবং আমাদের ঐতিহ্য, আমাদের স্বপ্ন, সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশকে একটা অন্ধকারের দিকে ধাবিত করছে। বাইরে হয়তো চাকচিক্য কিছু দেখা যায়, বড় বড় মেগা প্রজেক্ট, কিন্তু সেটার নিচে যে অন্ধকার, সেই অন্ধকারের খোঁজ খবরগুলো কিন্তু ইতিমধ্যে বের হয়েছে। মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, এবং সেখানে কি বিশাল পরিমাণ পার্সেন্টেজ ব্যবসা সেখান দিয়ে হয়, সেইগুলো এক ধরনের ওপেন সিক্রেট, এবং সেগুলো পত্রপত্রিকায় বড় করে সেগুলো হয়। ওর জন্য যে দেশপ্রেমের কে ভিত্তি করে রাজনীতি হওয়ার কথা, যে প্রগতিশীল বিজ্ঞান সম্পদ মানসিকতা নিয়ে, মানবিকতা নিয়ে রাজনীতি পরিচালিত হওয়ার কথা, এবং সেখানে মতের তারতম্য থাকবে এবং সেটা বিতর্ক হবে, এবং জনগণ সেই বিতর্কের ভিত্তিতে তার অভিমত দিবে এবং অভিমত দিয়ে বলবে যে আমরা এই মতের ভিত্তিতে দেশ চালাতে চাই। এবং এগুলো করতে হলে আমাদের দেশে বর্তমানে রাজনীতির যে হাল বিরাজমান, সেই ক্ষেত্রে একটা আমূল মৌলিক বিপ্লবী ধরনের পরিবর্তন অপরিহার্য হয়ে উঠেছে। তা নাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আজকে এইখান থেকে আমাদের সংশোধনের প্রক্রিয়া শুরু করতে হবে। রাজনীতির জায়গায় আবার ফিরিয়ে আনতে না পারলে আমরা কিন্তু সর্বনাশের পথে ধাবিত হচ্ছে, আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং খালি কতগুলো মানুষের ভেতরে একটা ধারণা তৈরি করা যে এখন রাজনীতি আবার সচল হয়ে উঠছে, নির্বাচন আসলো ব্যাপার। শুধু এমপি ইলেকশনই না, আপনি দেখেন ইউনিয়ন পরিষদ, স্থানীয় সংস্থার নির্বাচন, এমনকি কোনো একটা সমিতির নির্বাচন, সেই সব জায়গায়ও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডেমনস্ট্রেটিভ এফেক্ট। আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেই কালচারটা গড়ে তোলা হয়েছে, সেটার ডেমনস্ট্রেটিভ এফেক্ট এইখানে এসে পড়ছে। সুতরাং জনগণ তাদের কণ্ঠ আজকে প্রতিধ্বনিত হয়ে যে রাষ্ট্র পরিচালনার মূল জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করবে, সেই জায়গা এখন আমাদের নাই। আইয়ুব আমলে আমরা লড়াই করেছিলাম, আমি নিজেও সেই লড়াইয়ের সামিল ছিলাম, যে আমরা ভোটাধিকার চাই, আমরা এক লোক এক ভোট চাই। আজকে আমাদের মুক্তিযুদ্ধের 50 বছর পরে আবার দেশবাসীর সামনে এটা একটা বড় কর্তব্য, আরো অনেক কর্তব্য আছে, সেগুলোর সঙ্গে এইটা একটা খুবই জরুরি কর্তব্য হয়ে উঠেছে। গণতন্ত্রের বিধিবিধানগুলো এখানে চালু করা, কিন্তু তার সঙ্গে সঙ্গে অগ্রাধিকারের পূর্ণ একটা দাবি, একটা কাজ হলো আমাদের নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে সেইটা তার স্বীয় মর্যাদা এবং জনগণের বিশ্বাসযোগ্যতাটা নির্বাচনের ব্যাপারে সেটাকে ফিরিয়ে আনে। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি 2023-এর শেষে বা 24-এর শুরুতে যে নির্বাচন, কেমন নির্বাচন হবে বলে এখন থেকে ধারণা করা যায় বলে মনে করেন? অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। অভিজ্ঞতা এবং বাস্তবতা দুটোই। ধন্যবাদ জিল্লুর, এবং তৃতীয় মাত্রার দর্শকদের শুভেচ্ছা। অনেকদিন ব্রেকের পরে তৃতীয় মাত্রায় আসলাম, কথা বলছি রাজনীতি নিয়ে। এবং একটু আগে এদেশের অত্যন্ত
বলবো যে বিজ্ঞ একজন রাজনীতিবিদ, বহু বছরের রাজনীতি ছাত্র জীবন থেকে যিনি করছেন, কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সলিম সাহেব যে কথাগুলো বলেছেন তার উপরে তার কথা হয় না। উনি পুরো বিশ্লেষণ দিয়েছেন রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে। তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা তো হলো 5 বছর ইলেকশন কমিশনে ছিলাম, আর যে প্রয়াস এবং যেভাবে নির্বাচনকে আমি দেখেছি, আমরা দেখেছি, আমরা দেখতে চেয়েছিলাম, আর যেগুলো আপনার আজকের যে সমস্ত আমরা উদার রাজনৈতিক দেশগুলোর কথা বলছি, কারণ আপনি যদি ডেমোক্রেসির কথা বলেন, সেটা সালিম ভাই বলেছেন যে তার প্রথম ধাপই হচ্ছে কিন্তু ইলেকশন, এবং সে প্রথম ধাপ যদি নষ্ট হয় তাহলে বাকিগুলো কিছুই আশা করা যায় না। এই অনেকগুলো কথা মানে হয়তো সিস্টেম্যাটিক্যালি আমি বলবো না। আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন যে আমি আগামী নির্বাচনে কেমন দেখছি, আমি আগামী নির্বাচন এখন পর্যন্ত যা দেখছি তাতে আমি খুব আশাবাদী নই যে কোনো কিছু পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয় তাহলে সংখ্যায় 1, 2, 4, 5 কম হতে পারে। কারণ তার আলামতগুলো কি? তার আলামতগুলো যে এখন যে ইলেকশনগুলো হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন বলেন, যেটাই বলেন, সেই চিত্রগুলো যদি আপনি দেখেন তাহলে চিত্রগুলো কিন্তু প্রগ্রেসিভলি খারাপ হচ্ছে, মাল্টিপ্লাইড এফেকশনে খারাপ হচ্ছে। পিছনের কথা আমি বাদই দিলাম। দুটো জাতীয় সংসদ নির্বাচন দুভাবে হয়েছে, দুভাবে ইন এ সেন্স অভিনব কায়দায় দুটো হয়েছে। একটা তো অর্ধেকের বেশি নির্বাচনে যেতেই পারেনি বা যায়নি বা সমস্যা তৈরি হয়েছিল, আর পরেরটা তো নিউ টেকনিক, রাতের বেলা হয়েছে। এবং এটা প্রথম দিকে অনেক হইচই হয়েছিল, না এগুলো সব বাজে কথা, কিছু নয়। কিন্তু খোদ ইলেকশন কমিশন যখন বলল যে ইভিএম তারা কেন ইন্ট্রোডিউস করছে, এবং বললো যে ইভিএম এর জন্য রাতে আর ভোট দেওয়ার সম্ভাবনা নাই, খোদ চিফ ইলেকশন কমিশনার বলেছে, তাহলে তো আর কোনো প্রমাণের দরকার হয় না, কোনো প্রমাণপত্রের দরকার হয় না। কাজে উনি সেটা বলেছে। মাত্র কিছুদিন আগে পত্রিকা তো আপনারা পড়েছেন, আমি শিওর, একজন ইলেকশন কমিশনার নির্বাচন মানে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বোধ করি ওনার যে ইউনিয়নে উনি পড়েন সেই ইউনিয়নে, সেই ডিস্ট্রিক্টে গিয়ে উনি বলেছেন আমার এখানে যেন সারা দেশে যেরকম নির্বাচন আছে সেরকম না হয়। এগুলো কথা তো আমি বলছি না, এগুলো কথা তো খোদ ইলেকশন কমিশন যারা নির্বাচনকে অর্গানাইজ করবে, যারা নির্বাচন পরিচালিত করবে, যাদের হাতে কনস্টিটিউশনের 118 থেকে 126 ধারা, এতগুলো ধারা দেওয়া আছে, প্রত্যেকটি কিন্তু অত্যন্ত শক্তিশালী ধারা দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে নির্বাচন কমিশন নিজে নির্বাচন করে না, 6 থেকে 8 লক্ষ লোক প্রয়োজন হয় শুধু পোলিং এর সাথে যুক্ত থাকার জন্য, আর বাকি তো আইন শৃঙ্খলা বাহিনী এবং সবই সরকারের। এখন ইলেকশন কমিশনের আইনের মধ্যে যত কিছুই থাকে, যদি সরকার নির্বাচন ভালো না চায়, বিভিন্ন উক্তিতে যদি সেটা জর্জরিত করে অথবা বিভিন্নভাবে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, তাহলে কোনোভাবেই একটা বেস তৈরি হচ্ছে না ইলেকশন কমিশন ইলেকশনে। আমি কয়েকটি উদ্ধৃতি দিই, যেটা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, এখন তো ইলেকশনটা একটা ব্যবসা, এখন এমপি হওয়া একটা ব্যবসা। এই কিছুদিন আগে ফিলিপিন্সের প্রেসিডেন্ট দুতার্তে তিনি ভারতে আসছিলেন, এবং ভারতে অনেক এমপির সাথে ওনার দেখা হয়েছে। তার থেকে জিজ্ঞেস করলেন আপনার পেশা কি, এবং পেশা বললো যে আমার পেশা রাজনীতি। এবং বাংলাদেশেও কিন্তু আপনি দেখবেন যে রাজনীতিবিদদের পেশা হচ্ছে রাজনীতি। রাজনীতি কখনো পেশা ছিল কিনা, এটা পেশা এবং সেই সাথে মানি আর্নিং মেশিনে পরিণত হয়েছে। এখন এখানে 67% যারা ভোট কিনছে অথবা ভোট সংসদের সিটটি কিনে ফেলছেন, 67% এই জন্য বলছি তারা ব্যবসায়ী।
এবং কোটি কোটি টাকা দিয়ে ইলেকশন করছে। কিন্তু ইলেকশন এখন একদিকে টাকার ছড়াছড়ি, আরেকদিকে আপনি একটা ম্যানিপুলেটেড ইলেকশন হচ্ছে। এখন এই অবস্থা বেশি বলতে গেলে তো সারা রাতে বলা যায়। এই অবস্থায় আপনি কিভাবে নির্বাচন করবেন? আজকে বা কালকে বোধহয় পত্রিকায় আমি পড়ছিলাম যে এখন সিটিং একজন মেম্বার বা কমিশনার উনি বলেছেন যে ক্রমেই এই খারাপ নির্বাচন হওয়াতে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা উনি কেন বলবেন? এটা যে কোনো পলিটিক্স বা রাজনীতি যারা বোঝেন, নির্বাচন যারা বুঝেন বা নির্বাচনের সাথে যারা জড়িত সবাই বলবেন। এটার জবাবে রুলিং পার্টির সেক্রেটারি জেনারেল বললেন যেখানে 64% ভোট পড়ে সেখানে কিভাবে বলেন আগ্রহ হারিয়ে ফেলেছে। তাও 64% পড়েছে কি না পড়েছে এখন মানুষ সেটা বিশ্বাস করে না। খোদ ইলেকশন কমিশনের একজন কমিশনার বিশ্বাস করলেন না, কারণ দৃশ্যত লোকজন ভোট দিতে যায় না, যে কয়জন যায় বাকিটা ম্যানিপুলেট। এবং এটা যে প্রতিহত করার একটা দায়িত্ব যে সংস্থাগুলোর আছে তাদের কাছে কিন্তু নেই। তারা 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 হয় তারা আগ্রহী নয়, অথবা তারা সময় পাস করছে। কেন আমি বলছি, যদি একজন নির্বাচন কমিশনার বলেন যে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছে, আর সেটা যদি কেউ রিবার্টাল করেন, তাহলে ইলেকশন কমিশনের কি উচিত নয় টু ফাইন্ড আউট যে এই কথাটি সঠিক কি সঠিক না, এবং এটা বের করতে বেশি সময় লাগে না। হাওয়ার আপনার প্রশ্নের আমি অভিজ্ঞতার আলোকে যেটা বলছি, আই এম নট সিইং ব্রাইটার সাইড। এখন কাউকে জিজ্ঞেস করলে অনেক সরকারি দলের কাউকে জিজ্ঞেস করলে বলবেন যে এই বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ডেমোক্রেসি আছে, আমাদের এখানে না হয় হাইব্রিড ডেমোক্রেসি, অসুবিধা কি? এখানে তো প্রচুর আপনার উন্নতি হচ্ছে, শিওর উন্নতি হচ্ছে, কিন্তু সোশ্যাল উন্নতি তো হচ্ছে না, রাজনৈতিক উন্নতি তো নেই। আমরা যে লিবারাল ডেমোক্রেসির কথা বলেছি, যেটার জন্য বঙ্গবন্ধু নিজে ফাইট করলেন, যেটার জন্য তিনি তার জীবনের গোল্ডেন টাইমগুলো জেলের মধ্যে কাটালেন, এবং তার নিজস্ব আত্মজীবনীতে বলা আছে, যেই কারণে বাঙালিরা অস্ত্র ধরল, যে কোনোভাবেই তৎকালীন পাকিস্তানে ডেমোক্রেসি বলে কিছু ছিল না বলে মেজরিটি যে কমিউনিটি মানে বাঙালিরা কখনো ক্ষমতায় যেতে পারতো না। এবং 6 দফার প্রথম দফা, দ্বিতীয় দফাই বোধহয় আমার মনে হয়, সালিম সাহেব ভালো বলতে পারবেন, যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা। সেই গণতান্ত্রিক ব্যবস্থা তো তৈরি হলো না। বুঝলাম যে একসময় মাঝখানে স্বৈরাচারী সরকার বলে সরকার ছিল, কিন্তু 1901-এর পরে যে নির্বাচন হলো, যেই পলিটিক্যাল পার্টিগুলো আসলো, তারা তো ক্রমেই ওই অবস্থাতে চলে গেছে। এখন তো এটা ডেফিনেশন নতুন বের হয়েছে, ইটস আ হাইব্রিড ডেমোক্রেসি। এখন আমরা বলতে পারি যে অমুক জায়গায় এক পার্টিতে ডেমোক্রেসি হচ্ছে, ইরানে হচ্ছে, জাপানে হচ্ছে, জাপানেও এক পার্টি, কিন্তু সেখানে এক পার্টি হলেও সেখানে অপোজিশন হোক, যত ছোটই হোক, ওই পার্টির ভিতরেই লিডারশিপ তৈরি হচ্ছে, ওই পার্টির ভিতরেই আপনার ইলেকশন হচ্ছে। আমাদের এখানে তো লিডারশিপ বংশানুক্রমে যাচ্ছে। তো এই সময় আমি আরেকটি শেষ কথা বলবো, সেটা হলো সালিম ভাইয়ের কথার পিছনেই আমি বলছি, যে ইনস্টিটিউশনগুলো সংবিধান মোতাবেক যে ডেমোক্রেটিক প্রসেসকে প্রোটেক্ট করবে, সেই ইনস্টিটিউশনগুলো তো নামে আছে, ফাংশনে নেই। ধরুন ইলেকশন কমিশন, গত দুটো ইলেকশন কমিশনকে আমরা দেখিনি কোনো প্রচেষ্টা চালাতে যে ইলেকশনগুলো আপনার অন্তত গ্রহণযোগ্য হয়েছে। কোনো দেশে 100% গ্রহণযোগ্য ইলেকশন হয় না, 100% প্রিস্টিন যেটাকে বলে, সেখানে অল্প বিস্তর সমস্যা হয়েই থাকে। বাট আমাদের দেশে 10% ইলেকশন তো সঠিক হলো না গত 2 বছরে। মুজাহিদুল ইসলাম সলিম সাহেব বললেন যে শুধু জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনের যেটা অপসংস্কৃতি আপনার ইউনিয়ন কাউন্সিলের মধ্যে উঠেছে।
এই কিছুদিন আগে যে নির্বাচন হলো সেখানে 54টি ইউনিয়ন কাউন্সিল বিনা ভোটে, প্রতিদ্বন্দ্বিতা। 54টি কি 56টি আই, বিনা ভোটে তারা ইলেক্টেড হয়ে গেছে। এখন আপনি এখন কোনো বাই ইলেকশন হলে ইলেকশনের প্রয়োজনই পড়ে না, যিনি দাঁড়িয়েছেন সরকারি দল থেকে তিনি বিনা ভোটে হয়ে যাচ্ছেন। এইটা কিন্তু একটা রোগ ঢুকেছে এখন বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের এই আপনার নির্বাচনী প্রক্রিয়া, এবং এইটাগুলোকে যারা সঠিক করবেন তারা করতে পারছেন না। আমি বহু এক্সাম্পল দিতে পারি। ভারতের নির্বাচন নিয়েও বেশ কয়েক বছর থেকে বলা হচ্ছে যে এখানেও সে ভারতের সেই আগের নির্বাচনগুলোর মতো হয় না, এখানেও কিছু কোয়েশন হয়, কিন্তু সেখানের ইনস্টিটিউশনগুলো কিন্তু ভেরি স্ট্রং, রিয়েলি স্ট্রং এখনো আছে, এবং তারা যথেষ্ট শক্তিশালীভাবে কাজ করছে। আমাদের এখানে কোনো ইনস্টিটিউশন যারা সংবিধানের রক্ষক বলে আমরা জানি, উচ্চতর আদালত, আপনি কখনো দেখেছেন যে সুমোটো নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে? আমি তো দেখিনি গত 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 10 বছর, কেন আগেও নির্বাচন নিয়ে কনস্টিটিউশনাল ব্যত্যয়গুলো নিয়ে আমরা কাউকে কোনো কথা বলতে শুনি না। আরেকটি বিষয় হলো যে এখন সরকারি দলের সামনে দাঁড়াবার তো কেউ নেই, বিকজ এদের শক্তি ক্ষয় হয়ে গেছে, তাদের ভুলের কারণে হয়েছে এবং সরকারি মেশিনারির কারণে হয়েছে। তো আমি পূর্ব যে অবস্থা দেখছি, আমি যে আগামীতে এটা হঠাৎ করে আশার তেমন আমি কিছু দেখছেন না, কিছু দেখছেন। জি। সো মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি দলগতভাবে আপনাদের সিদ্ধান্ত কি এই মুহূর্তে দাঁড়িয়ে? কোনো কোনো দল তো ইতিমধ্যেই, দলের সিদ্ধান্ত না হলে দলের নেতৃবৃন্দ বা কর্মীদের সিদ্ধান্ত তো আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় প্রতিদিনই, যে কোনো অবস্থাতেই নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয়, কোনো অবস্থাতেই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন নয়, যদিও আমরা জানি যে এই নির্বাচন কমিশনের মেয়াদ আর খুব বেশি দিন নেই, ফেব্রুয়ারি পর্যন্ত। সো আপনারা কোনো সিদ্ধান্ত বা আগামী নির্বাচন সামনে রেখে কোনো পরিকল্পনা করছেন? অবশ্যই আমাদের একটা সিদ্ধান্ত আছে। নির্বাচনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো নির্বাচন ব্যবস্থার আমূল বিপ্লবী পরিবর্তন। সেটা তো চাওয়া, আমি বলছি যে হ্যাঁ, সেটার জন্য সংগ্রাম করতে হবে, সেটাই আমাদের কাজ। এবং সেইটাতে কতটা আমরা সাফল্য অর্জন করতে পারি সেইটার উপরে নির্ভর করবে নির্বাচনে অংশগ্রহণ করব কি করব সেই বিষয়টা। আমাদের একটা কথা, আমি এটা অনেকে বুঝতে অসুবিধা হয়, এরকম একটা ধারণা দাঁড়িয়ে গেছে যে নির্বাচনটা কেবলমাত্র জয় পরাজয় নির্ধারণ করার উদ্দেশ্যেই নির্বাচন হয়ে। অবশ্যই কে জিতবে, কে আগামী নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রের কেন্দ্রীয় কিংবা স্থানীয় কোনো সংস্থায় তিনি প্রতিষ্ঠিত হবেন, সেই ব্যাপারটা আমি গুরুত্বহীন মনে করি না, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু নির্বাচনের আরেকটা বড় উদ্দেশ্য হলো, এটা হলো রাজনীতিক চর্চার জায়গা। সমস্ত জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত এবং সচেতন করে তোলা যে নির্বাচনের একটা কর্তব্য, এই কথাটা কিন্তু আমরা ভুলে যাই। আমি ব্রিটিশ আমলের ইতিহাস দেখেন, পাকিস্তানের আমলের ইতিহাস দেখেন, 54 সালের নির্বাচন, আমাদের 52 ভাষা আন্দোলনের পটভূমিতে এটা হলো, এবং সমস্ত সময়কালটা মানুষের ভেতরে অসাম্প্রদায়িকতা, বাঙালি জাতীয়তাবাদ, প্রগতিশীল মানসিকতা, এই দেশের শোষিত মানুষের শোষণ মুক্তির যে আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো ঘরে 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 প্রচার হয়েছে, যার ফলে যুক্তীয় ফ্রন্ট একটা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। আইয়ুব খানের সময় এমনকি ফাতেমা জিন্নার ইলেকশন, যেটা বিডি সিস্টেমে অনুষ্ঠিত হয়েছিল, তখনও তো আমরা কর্মী হিসাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে কেন আমরা এই তথাকথিত মৌলিক গণতন্ত্রের ব্যবস্থা আইয়ুব খানের, সেটাকে আমরা গ্রহণযোগ্য মনে করি না, কেন গণতন্ত্র দরকার, এই কথাগুলো কিন্তু তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি, তারা সচেতন হয়ে উঠেছে, এবং সেইটার ভিত্তিতেই কিন্তু আমরা 69-এর গণ অভ্যুত্থানের পটভূমি রচনা করতে পেরেছি, মানুষকে আনতে সক্ষম হয়েছে।
এবং সেইটার ধারাবাহিকতায় 70-এর নির্বাচন এবং পরবর্তীকালে সেই লিগ্যালিটির উপরে ভিত্তি করে আমরা কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম সফল করতে সক্ষম হয়েছি। আমাদের দেশকে যদি এখন উন্নয়নের পথে নিতে হয়, জনকল্যাণে উন্নয়ন, শ্রেণী বিভক্ত সমাজে উন্নয়ন শ্রেণী নিরপেক্ষ না। এখন যাদের আছে তাদের থাকার পরিমাণটা ক্রমাগত বাড়বে, আর যাদের নাই তাদের না থাকার পরিমাণটা আরো বাড়তে থাকবে। এইটার উপরে নির্ভর করে যে কার স্বার্থে উন্নয়ন। আমাদের এখন যেটা অর্থনৈতিক নীতি হিসেবে গ্রহণ করা হয়েছে, অনুসরণ করা হয়েছে, সেটা খন্দকার মোশতাকের আমল থেকে শুরু, এবং সেটা অনুসরণ করেছে জিয়াউর রহমান, অনুসরণ করেছে এরশাদ, অনুসরণ করেছে খালেদা জিয়া, এবং একই নীতি অনুসরণ করছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। এবং তিনি বলছেন যেটাকে নয়া উদারবাদী পুঁজিবাদী ব্যবস্থা বলা হয়। এবং এইটার একটা মৌলিক বৈশিষ্ট্য হলো কিছু লোকের হাতে টাকা জমতে দাও, এবং এটা বলে প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল। কিন্তু এটা ক্যাপিটাল না, ওয়েলথ জমে, কিন্তু ক্যাপিটালে পরিণত হয়। টাকা জমে সেইটা চুইয়ে পড়তে পড়তে এক সময় গরিবের কাছে যাবে। গরিব মানুষ, তোমরা একটু কষ্ট করো, এবং উন্নয়নের প্রসব বেদনা আমার 15 আনা মানুষকে ভোগ করতে হবে। যে উন্নয়নটার নেচার হচ্ছে অল্প কিছু মানুষের হাতে টাকা, সেইটার ব্যবস্থা করতে হবে। আমি প্রধানমন্ত্রীকে আমাদের বাম জোটের পক্ষ থেকে যখন আমরা আলোচনায় বসেছিলাম, আমি বলেছিলাম এটা কোনোদিন জীবনে চুয়ায়ের নিচের দিকে গরিবের কাছে আসবে না। এটা চলে যাবে সুইজারল্যান্ডে, এটা চলে যাবে মালয়েশিয়ায়, এটা চলে যাবে কানাডায়, বেগম পাড়া। আপনারা জানেন এগুলো সব এখন সর্বজন বিদিত। আপনি এই টাকা এই মুষ্টিমেয় লুটেরা ধনিকদের হাতে না দিয়ে আপনি গার্মেন্টস এর শ্রমিকের হাতে দেন। আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি গ্যারান্টি দিচ্ছি, গার্মেন্টস এর শ্রমিকদের হাতে দেন, একটা পয়সা বিদেশে যাবে। প্রত্যেকটা পয়সা তার গ্রামে বাড়িতে বউ রেখে এসেছে, ছেলে মেয়ে রেখে এসেছে, তার সমৃদ্ধির জন্য সেটা পাঠাবে। মানুষের ভেতরে ইকোনমিক অ্যাক্টিভিটি আরো সমৃদ্ধ হয়ে উঠবে। এই পথটাই কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সময় গ্রহণ করেছিলাম। উন্নয়নের পাকিস্তানি মডেল, সেইটাকে আমরা রিজেক্ট করে উন্নয়নের সমাজতন্ত্র অভিমুখী মডেল, সেটাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা অগ্রসর হয়েছিলাম। এবং সেই কারণে এখন যেটা হচ্ছে, যুক্তি দেখানো হচ্ছে উন্নয়নটা হলো আসল কথা। গণতন্ত্র থাকলো কি থাকলো না, না থেকে যদি আমি উন্নয়ন করতে পারি অসুবিধা কি আছে? এইটা একটা মারাত্মক রকমের ভ্রান্তি বিলাসের ভেতরে আমাদের শাসক শ্রেণী বর্তমানে বিরাজ করছে। আপনি আপাতত স্টেবিলিটি আপনি দেখাইতে পারবেন। উন্নয়নের জন্য পলিটিক্যাল স্টেবিলিটি দরকার। পলিটিক্যাল স্টেবিলিটির জন্য কন্টিনিউইটি অফ গভর্নেন্স দরকার। একই দলকে বছরের পর বছর, মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকতে হবে। প্রথমে কিন্তু একটু চমক লেগে যায়, কথা তো কারেক্ট। বারবার সরকার বদল হলে আমি ধারাবাহিকভাবে 15 বছর 20 বছর, এখন ভিশন 2041 করে বসে আছে। তো 2041 ভিশন আপনি করলেন, 2041 পর্যন্ত তো ক্ষমতায় আপনাকে থাকতে হবে এই ভিশন কার্যকর করার জন্য, যেইভাবেই হোক, এবং গণতন্ত্র হত্যা করে হোক, ভোটাধিকার হত্যা করে হোক, এটা করতে হবে। সুতরাং continuity of the existing regime is not the question. Continuity of the policy, continuity of the institutions, that is required. সেইটা হলো প্রয়োজন। এবং বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এক দল আজকে ক্ষমতায় আছে, কালকে ওই দল ক্ষমতায় থাকবে, কিন্তু আমার বেসিক পলিসিগুলো কন্টিনিউ। কোন বেসিক পলিসি? নতুন করে ডিবেটের কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি। সেই পলিসি, বেসিক পলিসিগুলো হলো 71 সালে আমরা নির্ধারণ করেছি। ওর জন্য ক্ষমতাসীনদেরকে কিংবা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে, সবাইকে আমি বলতে চাই
ওইসব ভিশন 21, 23, 31, 41 ওগুলো বাদ দেন। ভিশন 1971 মুক্তিযুদ্ধ, সেই ভিশনকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনারা চেষ্টা করেন। তাহলে পরে গণতন্ত্র মুক্ত হবে এবং আমরা সামনের দিকে দেশকে আমাদের মুক্তিযুদ্ধের ধারায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। আমাদের অনেক কনফিউশন। এই যে সাখাওয়াত ভাই একটু বললেন পেশা, আমাদের ধারণা পেশা মানে হলো, আমি নিজে হয়তো ভুল বলছি কিনা জানি না, রাজনীতি পেশা হতে পারে, প্রফেশনাল। আই এম নট এ অ্যামেচার। এইখানে প্রফেশন শব্দটা ব্যবহার করা হচ্ছে, অ্যামেচার না প্রফেশনাল। প্রফেশনাল উইল স্টাডি পলিটিক্স, উইল স্টাডি হিস্ট্রি, উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, গো ইনটু দ্য ডেপথ অফ দ্য সাবজেক্ট। আর অ্যামেচার হলো আসলো গেল। এবং যেটা বললেন হাইব্রিড, হাইব্রিড হলো অ্যামেচারিশ। আর প্রফেশনাল পলিটিশিয়ান হলো তারা এটাকে তাদের ভেতরে যে সেটাকে স্টাডি করে সেটাকে করে ডেভেলপ করবে। পেশার সঙ্গে আয়ের উৎস, সোর্স অফ ইনকাম এক করে দেখা উচিত। আমার অনেকে এটা নিয়ে কথা বলে যে রাজনীতি যদি পেশা হয় তার মানে রাজনীতি করে আপনি সেখান থেকে টাকা উপার্জন করবেন। বি এ প্রফেশনাল পলিটিশিয়ান, হ্যাঁ, আপনার সোর্স অফ ইনকাম সেটা আলাদা করে জানা। আমার স্ত্রী আমার ভরণ পোষণ বহন করতে পারে, দ্যাট ইজ অলসো এ মিনস অফ মাই সোর্স অফ ইনকাম। বা আমার একটু জমি, এক খণ্ডের জমি আছে, বা আমি ফাঁকে একটুখানি দোকান চালাই, এইগুলো হতে পারে, যেটাই হয়। বা আমি কৃষি কাজ করি। আমাদের একজন প্রবীণ নেতা মৃত্যুবরণ করেছেন, কমরেড জসীমউদ্দিন মন্ডল, রেলগাড়ি চালাইতেন, অসাধারণ একটা রাজনীতিবিদ। এবং যে কোনো মানে ভালো ঝানু পলিটিশিয়ান বলতে যাদের বোঝায় তাদের সামনে দাঁড় করায় দিলে তিনি তো একেবারে পরিষ্কার ভাবে রাজনীতির একেবারে ভেতরে অন্দর মহলে যে তিনি কিন্তু বিচরণ করতে সক্ষমতা, সেটা সকলেই জানে। সুতরাং তার সোর্স অফ ইনকাম এক জিনিস, বাট হি ইজ বাই প্রফেশন। কিন্তু আমার এটা বড় ব্যাপার না। এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, আগে হয়তো সিল মেরে, ফলস সিল মেরে ভোট দেওয়া, এখন এগুলো আউটডেটেড। আগে ছিল ইলেকশনের আগের রাত্রে মানুষকে টাকা দিয়ে আসা, যে ওই টাকা খেলে পরে তাহলে পরে হবে, চা পান বিড়ি সিগারেট খাওয়ায় ভোট জোগাড় করতো। এখন এগুলো আউটডেটেড, এগুলোর তো কোনো দরকার নাই। আই ডোন্ট নিড ভোটার্স, আই নিড নাম্বারস ইন দ্য ট্যাবুলেশন শিট। সেটা রাতের অন্ধকারে আপনি জোগাড় করেন, আর আমলাতন্ত্র, সামরিক বেসামরিক আমলাতন্ত্রকে ব্যবহার করে আপনি সেটা জোগাড় করেন, বা নানান রকম ছল চাতুরি এবং কলা কৌশলের মাধ্যমে খালি মাঠে গোল দেওয়ার একটা পরিবেশ তৈরি করে, রাজনৈতিক পরিবেশ তৈরি করে করেন। সেটা হলো এক এক সময় এক একটা করা হয়। কিন্তু এখন সাখাওয়াত ভাই তো অনেকগুলো কোট করলেন। আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের গত ইলেকশনের আগে এই বক্তৃতা দেয়নি, আওয়ামী লীগকে জিততে হবে। এই যে কর্মী ভাইরা মনে রাখেন, না জিততে পারে কিন্তু গাঠি বোঝকা নিয়ে দেশ ছেড়ে পালাইতে হবে, কেননা লুটপাটের সুযোগ আর থাকবে না। আর অতীতের লুটপাটের জন্য তাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এইটা ইঙ্গিতে তিনি ভয় দেখিয়ে দিয়েছেন। বাঘের পিঠে চড়া সম্ভব হয়েছে, কিন্তু এখন তো নামতে পারবে না। এরকম একটা জায়গার ভেতরে আমরা পড়ে গেছি। এইখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে হলে গণজাগরণ ভিন্ন অন্য কোনো সহজ পথ। রাজনীতিবিদ গণজাগরণের কথা বলছেন জেনারেল সাখাওয়াত হোসেন, আপনি কি বলবেন? বিশেষ করে এখন যদি আমরা নির্বাচন কমিশন সামনে, নতুন নির্বাচন কমিশন হবার কথা ফেব্রুয়ারি মাসে, এদের মেয়াদ শেষ হলে, সেটিকে সামনে রেখে আসলে কি করণীয় উচিত? ভালো নির্বাচনের জন্য এখন থেকে আসলে কি ধরনের কাজ করা উচিত বলে আপনি মনে করেন? যদি আপনি খুব একটা আশাবাদী নন, তারপরও কি ধরনের কাজ যারা করতে চান বা আমি আশাবাদী নই, তার কতগুলো কারণ। জি, আপনি বাস্তবতার কথা বলেছেন। হ্যাঁ, আমি বাস্তবতার কথা বলেছি। সেই কারণগুলো তো বেশিরভাগই পলিটিক্যাল, এবং অবশ্যই আমলাতান্ত্রিক, অবশ্যই সেটাও একটা ফ্যাক্টর। কারণ আমরা যেভাবে এখন আমলাতান্ত্রিক
দাপট দেখেছি। এটা আমি জানি না মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের অভিজ্ঞতা কি বলে। এটা কিন্তু আইয়ুব খানের সময় কিন্তু এরকম দাপট ছিল না, মানে যত বড় স্বৈরাচার হোক এরকম দাপট ছিল না, এবং 75-এর পরেও সেরকম দাপট ছিল না, মিস ইউজ হয়েছে। কিন্তু এখন তো আপনার ল এনফোর্সিং এজেন্সি বলে যে আমরাই তো সরকার গঠন করে দিয়েছি, যে কথা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব বলেন, আমি রিপিট করতে যাচ্ছি না। তার মানে ইনস্টিটিউশনগুলো, যেসব ইনস্টিটিউশন এক ধরনের সাহায্যকারী গণতন্ত্রকে সঠিক পথে চালানোর, সেই সব ইনস্টিটিউশনগুলো সম্পূর্ণগুলো আপনার নষ্ট হয়ে গেছে। আর প্লেন অ্যান্ড সিম্পল, ওই যে মাঝখানে একটা কেউ স্লোগান দিছিল না, যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। এটা তো পেপার আসছে, আমি পেপার থেকে বলছি, আমার মন গড়া কোনো বিষয় নয়। এখন ভালো নির্বাচন যদি করতে হয়, সেটার জন্য প্রথম যেটা দরকার, দি সিটিং গভর্নমেন্ট বা যারা এখন ক্ষমতা আছেন, তারা যদি মনে করেন যে দেশে অনেক উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সন্দেহ নেই, হয়তো কিছু লোকের পকেটে আছে আর বাকি লোক কিছু ছেটা ফোটা পাচ্ছে। যে ক্ষমতাসীন দলের বড় নেতারও দরকার নাই, ছোটখাটো নেতার কথায় আপনার পুলিশ চলে, ছোটখাটো নেতার চাঁদাবাজিতে চলছে। তো ট্রিকল ডাউন ইকোনমি যদি বলি, ট্রিকল ডাউন ইকোনমি হচ্ছে, এবং সেটা হচ্ছে আপনার দুর্নীতির ইকোনমি। এখন এই যদি গভর্নমেন্ট মনে করে, যে সরকারি দল, এখন আওয়ামী লীগ আছে, এরপরে যদি আরো সরকার আসে, তারা যদি মনে করে যে দেশে একটা সামাজিক পরিবর্তনের প্রয়োজন, মুজাহিদুল ইসলাম সেলিম ভাই বলছেন যে রেভলিউশনের প্রয়োজন, রেভলিউশনের দরকার নাই, একটা সামাজিক পরিবর্তন দরকার। সামাজিক পরিবর্তনটা কি? সেটা হচ্ছে যে একটা উদার নীতি বা উদার রাজনীতিকরণ, এবং একটি উদার রাজনৈতিক দেশে যে ধরনের নির্বাচন হয় সেই ধরনের নির্বাচন করতে দেওয়া। এখন ইলেকশন কমিশন তৈরি হবে, বাংলাদেশের এটা নিয়ে বহু বছর থেকে একটা 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 বিতর্ক চলে আসছে। কিন্তু আশ্চর্য লাগলো আমার, দুটি বিষয় বললেন। একটা, আমাদের আইনমন্ত্রী বলেছেন যে এখন আইন টেন করা যাবে না। আইন করতে কত সময় লাগে বাংলাদেশে আই ডোন্ট নো। হ্যাঁ, খসড়া তৈরি করে তারপরে এটা আইন করতে এখনো 6 মাস বাকি আছে। আবার শ্রদ্ধেয় ওবায়দুল কাদের সাহেব বললেন যে সিলেকশন আগে যেরকম হয়েছিল সেরকমই সিলেক্ট কমিটির মাধ্যমে হবে, নির্ণয় করবে কারা নির্বাচন কমিশন। ভালো কথা। তিনি যদি অন্য আইন তৈরি না করে সিলেক্ট কমিটি করেন, তাহলে সেই সিলেক্ট কমিটি অ্যানাউন্স করে না কেন যে কাদেরকে সিলেক্ট কমিটি রেকমেন্ড করেছে, এবং কারা তাদের রেকমেন্ডেশনে মিলে কিভাবে হচ্ছে, আর সিলেক্ট কমিটিকে রেকমেন্ড করে কে, হাউ দে কাম। সেখানে তো প্রশ্নটা উঠেছে যে আমি কিছুদিন আগে আমার একটা আর্টিকেল লিখেছি, এবং আমার গবেষণার যে বইটা আমি লিখেছি, যে ইলেকশন কমিশন একটা শক্তিশালী অর্গানাইজেশন, অপরিহার্য ফর এ ডেমোক্রেটিক কান্ট্রি। সেটা অনেক ধরনের হতে পারে, ডিসেন্ট্রালাইজ নির্বাচন কমিশন হতে পারে, সেন্ট্রালাইজ নির্বাচন কমিশন হতে পারে। যেমন দেখা যায়, ধরুন ইংল্যান্ডের নির্বাচন কমিশন শুধু নীতিগুলো তৈরি করে দেয়, ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ, কিন্তু ইলেকশন করায় লোকাল কাউন্সিল, যেটা আমেরিকাতে আমরা দেখছি যে রাজ্যগুলো করায়। ইন্ডিয়াতেও প্রায় ওই রকমের রাজ্যগুলো করায়, সেন্ট্রাল ইলেকশন কমিশন দেয়। তো এই বিষয়গুলো নিয়ে আমি বলেছিলাম যে শুধুমাত্র ভারত ছাড়া এই উপমহাদেশের প্রত্যেকটি দেশে একটা আইন আছে, সে আইনগুলো এক এক জায়গায় এক রকম, কিন্তু সেখানে শুরু থেকেই একটা স্বচ্ছ প্রক্রিয়া দেখা যায়। আপনি নেপাল বলুন, ভুটান বলুন, পাকিস্তান বলুন, একটা আইন আছে, সেই আইনে একটা স্বচ্ছ প্রক্রিয়া দেখছি। এবং এইখানেও পাকিস্তানকে যতই আমরা বলি আনডেমোক্রেটিক, এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু এই যে কতগুলো নির্বাচন হলো পাকিস্তানে, সেই নির্বাচন নিয়ে কিন্তু লোকজন মাঠে নামেনি।
তার কারণে একটা স্বচ্ছ প্রক্রিয়ায় একটা ইলেকশন কমিশন তৈরি হয়েছে, এবং সেই ইলেকশন কমিশন কিন্তু কন্ট্রোল করার জন্য যথেষ্ট হাতিয়ার তাদের হাতে আছে। শুধু ভারতের কথা আমরা বলি, আমরা যখনই নির্বাচন কমিশন গঠনের কথা বলি তখন বলি যে ভারতের কনস্টিটিউশন তো এইভাবে বলা আছে। ভারতীয় কনস্টিটিউশনে কিন্তু বলা আছে যে একটি আইন দ্বারা নির্বাচিত হবে, আদারওয়াইজ যতদিন আইনটা না হয় ততদিন রাষ্ট্রপতি করবেন। রাষ্ট্রপতি করা মানে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ একই রকম, প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে যেতে হবে নামগুলো। তবে ইন্ডিয়াতে দুটো জিনিস আছে যেটা আমি জানি আপনার এখানে ডিবেট আসলে তখন বলবে ভারতে তো এরকম কোনো আইন নাই। ভারতে আইন নাই, কিন্তু ভারত একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র, যেখানে রাজ্যগুলো কিন্তু সেন্টার চাইতে অনেক শক্তিশালী, এবং ইলেকশন কমিশন সেন্টারে যারা আছে তারা প্রত্যেকটি রাজ্যে সিইও নিযুক্তি করে দেয়, যারা সবই আইএস। সিইওস আর মোর পাওয়ারফুল। তারা কিন্তু রাজ্যের নির্বাচনগুলো, জাতীয় সংসদ নির্বাচন এবং রাজ্য নির্বাচন, তারাই কিন্তু কন্ট্রোল করে, তারাই পরিচালনা করে ওভারঅল কাঠামো সেন্ট্রাল ইলেকশন কমিশনের। তো এবং সেখানে যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র কিন্তু যেহেতু সেন্ট্রাল এক কেন্দ্রিক রাষ্ট্র নয়, তারা কিন্তু ওইভাবে এতখানি পলিটিসাইজ হয়নি। তাদের ভারতের কোর্টগুলো, প্রত্যেকটি হাইকোর্ট, প্রত্যেকটি রাজ্যের সুপ্রিম কোর্ট, এরা কিন্তু যথেষ্ট নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে। যদিও বলা হয় যে এই সরকারের সময় অনেক চাপ আসছে, তারপরেও তো এখন ভারতে কিন্তু একটা ল কমিশন, 12টা ল কমিশন, তার মধ্যে 6টা ল কমিশন বলেছে যে একটি আইন তৈরি করতে, কিন্তু সরকার সেখানে ওই একই অবস্থা। আইন তৈরি না করাতে 2017 সালে একটা পিআইএল হলো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেখানে সুপ্রিম কোর্ট একটা শোকজ করলো, ইসেকে রুল দিল যে যদি সরকার আইন তৈরির মাধ্যমে ইলেকশন কমিশন গঠিত না করে, আইন তৈরি না করে, সে আইন সুপ্রিম কোর্ট করে দেবে। সুপ্রিম কোর্ট উইল অর্ডার, and that will be the legal standing. এখন আমাদের তো দেশে এই ধরনের কোনো, কেউ কোর্টেও যায়নি, কেউ কোর্ট সিও মোটেও করেনি। প্রশ্নটা এখানে উঠছে যে গত 2 নির্বাচন কমিশন থাকার পরে প্রশ্নটা উঠছে যে তারা তাদের মতো করে আবার সেই নির্বাচন কমিশন আসবে কিনা। সিলেক্ট কমিটি তো আমার কাছে মনে হয় এটা কম্পিউটারের ফেস সেভিং। এখন আপনি প্রশ্ন করতে পারেন শুধু ইলেকশন কমিশন হলেই কি হবে? না। তবে ইলেকশন কমিশন হলে যেটা হবে, যদি ইলেকশন কমিশন একটু দৃঢ়ভাবে দাঁড়ায়, তাহলে অনেকটা, আমি মনে করি অনেকটা ক্ষমতা তো কম দেয়া নেই নির্বাচন কমিশনকে প্র্যাকটিক্যালি। না, ক্ষমতা তো আছে। ক্ষমতা থাকলে কি হবে? আপনাকে তো ক্ষমতা প্রয়োগ করার মতো সাহস থাকতে হবে, অথবা আপনি প্রয়োগ করছেন সেটা লোকে দেখতে হবে। এখন যদি ইলেকশন কমিশনের কাছে রিপোর্ট আসে যে রাতের বেলা অমুক 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 জায়গায় ভোট হয়ে গেছে, আর সকালবেলা তিনি যদি বলেন কই আমি তো জানি না, আমার কাছে কোনো কমপ্লেন আসেনি, আমার কাছে কোনো রিটেন কমপ্লেন আসেনি, অমুকটা হতে পারে না, পরবর্তী পর্যায়ে বললেন না অতীতে যা হয়েছে আমরা ইভিএম রাখছি, এখন আর রাতের বেলা হবে না। এখন ইভিএম এর পার্সেন্টেজটা কে দেখায়? এই যে আমি বেশি দূরে যাব না, এই প্যান্ডেমিকের মধ্যে যতগুলো ইলেকশন হয়েছে, সেখানে আপনি একজন একেবারে সাংবাদিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনি আমাকে বলতে পারেন যে 5%-এর বেশি লোক সেখানে গিয়েছিল? তাহলে 65% কিভাবে হয়, 70% কিভাবে হয়? ঢাকাতে একজন মেয়র ইলেক্টেড হলেন ইভিএম এর কারণে, একজন মেয়র ইলেক্টেড হলে তার 11% না 12% ভোটে। এইগুলো ম্যানিপুলেশন নয় তো কি? ইলেকশন কমিশন ঘোষণা করার আগেই আমরা পার্টির থেকে শুনি যে 75% ভোট পড়েছে, 65% ভোট পড়েছে, ইলেকশন কমিশন যে জিতু করতেছে। এখন ব্যাপারগুলো হলো এই যে যেই ইনস্টিটিউশন আপনার ওই জায়গায় দাঁড়ানোর কথা, সেই ইনস্টিটিউশন যদি না দাঁড়ায় এবং একরকম বিবৃতি দিতে থাকে যে সারা দেশের মতো আমার ইউনিয়নের জন্য ইলেকশন না হয়, অমুক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি, এখন রাতের বেলা ভোট হবে না, এইগুলো যদি বলে, তাহলে এই
আপনার 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 ভোটারদের মধ্যে কি আস্থা থাকবে? ভোটাররা কোন আস্থায় যাবে? যেখানে সবাই এক এক লাইনে চলছে, সেখানে ভোটাররা কি করবে? আপনার যাদেরকে আপনি প্রিজাইডিং অফিসার বানাচ্ছেন তারা হাত ছাড়িয়ে দিয়ে বসে থাকে, তারা বলে যে কিছু হয় না, আমি দেখি নাই, আমার কাছে কিছু করার নাই। ভোট পার্সেন্টেজ আপনি বাড়িয়ে বলছেন। এইগুলো যদি চেক না করেন, চেক করার জন্য বিশাল একটা কোনো কর্মযজ্ঞের প্রয়োজন হয় না। এখন যেভাবে টেকনিক্যালিটি আছে, এটা পার্সেন্টেজ চেক করলে বোঝা যায়। কোনো স্টার্নের, আচ্ছা আমি অত দূরই নাই যায়, এই যে 2 জায়গা 3 জায়গার লোক মারা গেল ইলেকশনের আগে, হোয়াট অ্যাকশন দি ইলেকশন কমিশন হ্যাজ টেকেন? যদি নিত, যদি স্টার্ন অ্যাকশন আইনের মধ্যে যা আছে সেভাবে যদি প্রয়োগ করতো, তাহলে তো তাদের কন্ট্রোলে কিছু থাকতো। কিন্তু সরি, সেরকম দেখছি না। কাজে ইনস্টিটিউশনগুলো মেইন, ইনস্টিটিউশনগুলো যদি শক্ত হয় তাহলে ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু ইনস্টিটিউশন যদি আপনি তৈরি করেন আমার মতো করে, তৈরি করেন এমন লোককে উনি অবলাইজ থাকবেন, তৈরি যদি করেন যে এইভাবে ইলেকশন হবে, আপনি রাশিয়ান ইলেকশন দেখতে যাবেন, চাইনিজ ইলেকশন দেখতে যাবেন, ওইগুলো দেখবেন, এবং ওগুলো দেখে এসে কি আপনি দেখলেন ওখানে একটা সার্টিফাই করে দেওয়া, হোল ওয়ার্ল্ড বলতেছে যে রীতিমতো ইলেকশন ডেবাকল হয়েছে। রাশিয়ান ইলেকশন তো আমরা জানি। তো আমি যে কথা বলছি যে কেন আমি হতাশ, তার কারণে যে একটা স্টেপ কিন্তু এখন পর্যন্ত কেউ নেয়নি, যে কারেকশনগুলো, যেটা মুজাহিদুল ইসলাম সাহেব সাহেব বললেন কারেকশন। এই আমি তো মনে করি পলিটিক্যাল পার্টির বড় ডিমান্ড হওয়া উচিত ইনস্টিটিউশনাল কারেকশন। ইনস্টিটিউশনাল কারেকশন যদি না হয় তাহলে বাকি কোনো কিছুই হবে না। আর শেষ কথা বলছি, মানুষ সত্যিকারভাবে, পিপল ডু নট গো টু দ্য ভোটিং সেন্টার। লোকজন চায় না এখন ভোটে। তার মানে একটা বিমুখতা আসছে, উইচ ইজ ডেঞ্জারাস ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ। তার কারণ হচ্ছে মানুষ যদি স্যাটিসফাইড না হয়, তার 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 যে অধিকারটা তিনি যদি এস্টাবলিশ করতে না পারেন, ইন দ্য লং রান, শর্ট রান ইজ অল রাইট, ইন দ্য লং রান এটা কিন্তু ডিবাকল হতে পারে। এটা পৃথিবীর চারিদিকে হচ্ছে, যা আমরা দেখতেছি। সো জেনারেল শাখাওয়াত হোসেন, আমরা আমাদের সঙ্গে মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন, উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, যদি যুক্ত হন আমরা তার কাছ থেকে শুনবো। সময়ও খুব বেশি নেই, আমরা একটু শুনতে চাই যে নির্বাচন কমিশন আইন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। একটি তো 50 বছর আইন হয়নি, একটি খসড়াও আপনারা দিয়েছিলেন সরকারের কাছে, আমাদের যতদূর মনে পড়ে। তো সেটার আলোকে একটু বলবেন যে সমস্যাটা কোথায়, বা কী ধরনের প্রস্তাবনা আপনাদের দিক থেকে ছিল আর হচ্ছে না কেন, বা সরকার সেটি গ্রহণ করতে চাইছে না কেন, বা বিবেচনায় নিচ্ছে না? সরকার কেন গ্রহণ করতে চাইছে না এটার উত্তরটা আমি দিতে পারবো না। তবে আমরা যে আইনের খসড়াটি করে দিয়েছিলাম চলে আসার আগে, যেটা আইন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল একটা খসড়া, সেটা কিন্তু খসড়াটা তৈরি করা হয়েছিল সবার সাথে আলোচনা করে। এমনকি বর্তমানে যে সরকার আছে তাদের দলের সাথে আলোচনা করা হয়েছে, সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে, ইনক্লুডিং সিভিল সোসাইটি এবং আমাদের যে মানে যারা আইনজ্ঞ আছেন তাদের সাথে আলোচনা করে, জার্নালিস্টদের সাথে আলোচনা করে। তো এটা 3টা স্টেজে করা হয়েছিল। ব্যাপারটা যে আপনার স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল, সেটা অনেক অন্যান্য দেশে স্টাডি করে 3টা স্টেপে করা হয়েছিল। প্রথম স্টেপটা ছিল যে একটা কমিটি হবে, যেই কমিটি আপনার ক্যাবিনেট সেক্রেটারি হেড করবেন, যেখানে সিভিল সোসাইটির লোক থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কিছু মানুষ থাকবে, এবং তারা কিছু নাম ইনভাইট করবে অথবা মেম্বাররা নামগুলো দিবে। সেই নামগুলো নিয়ে আলোচনা হয়ে সেখান থেকে শর্টলিস্ট হবে, শর্টলিস্ট হয়ে এটা যাবে পার্লামেন্টে। এবং পার্লামেন্টে একটা স্ট্যান্ডিং কমিটি আছে, এটা বিজনেস কমিটি, সেখানে অপোজিশন সব নেতারা থাকেন। বোধহয় আমার মনে হয় যতদূর আমি মনে পড়ছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা হয়, এবং সেখানে এই নামগুলো নিয়ে শর্টলিস্ট নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, যেটা স্বচ্ছ থাকবে। এই নামগুলো কিন্তু অলরেডি পত্রপত্রিকা চলে আসবে বাই দেন, শর্টলিস্ট। সেটা নিয়ে সংসদে আলোচনা, সংসদীয় কমিটিতে আলোচনা করার পরে
প্রত্যেকটি পোস্টের জন্য একটি অল্টারনেটিভ নাম দেওয়া হবে, মানে দুইটা নাম। অনেক অনেক দেশে আছে ওয়ান নাম, অনেক দেশে একটাই মাত্র ওই কমিটি থেকে একটা করে নাম যায় ওই সিলেকশন থেকে। কিন্তু আমরা বলেছিলাম দুটো নাম যাবে, যে রাষ্ট্রপতিকে একটু একটা 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 ইয়ে দেওয়া, স্পেস দেওয়া, যে উনি সেই দুটো নামের থেকে যে সিলেক্ট করবেন। এই প্রসেসে যেটা হবে, সেই নামগুলো কিন্তু তখন পাবলিক হবে, হয়ে যাবে, কারা কারা কাদের কাদের শর্টলিস্ট করা আছে। যে সেখানে হয়তো ইন্ডিভিজুয়ালদের নিয়েও একটা আলোচনা হতে ডেফিনেটলি উঠবে বিভিন্ন বিভিন্ন স্টেজে। তাহলে যেটা হবে, অন্তত দ্যাট ইলেকশন কমিশন যদি গঠন হয় এভাবে, তাহলে তাদের একটা মরাল কারেজ থাকে, প্রথম থেকেই একটা মরাল কারেজে আসে। না হলে আমরা কি দেখছি, এইভাবে যখন ইলেকশন কমিশন সেট আপ হয়, তখনই প্রশ্ন ওঠে যে এই নাম কোথা থেকে আসে, কে দিল। একজন বলে বিএনপি 2 জনের নাম দিয়েছে, আরেকজন বলে ওই পার্টি 4 জনের নাম দিয়েছে। গতবার একটি ক্ষুদ্র পার্টি, রাইটিস পার্টি, বললেন যে ওনারা নাম দিয়েছে, ওনারা নাকি আধ্যাত্মিকভাবে দেখেছেন। এই যে প্রথমে আপনি যে একটা ইনস্টিটিউশন তৈরি করলেন, সেই ইনস্টিটিউশনের উপরে মানুষের আস্থা না থাকে, তাহলে সেই ইনস্টিটিউশন দিয়ে ভালো একটা নির্বাচন হলেও কিন্তু মানুষের আস্থা ফিরবে না। আর এখন আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থা ফিরিয়ে আনা। অনেক অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন এবং মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। দর্শক, কথা হচ্ছিল একটি ভালো নির্বাচন কিভাবে করা যায়। তার আগে আলামত বা লক্ষণ যা বলছে তাতে আমার অতিথিরা কোনো অবস্থাতেই মনে করেন না যে সামনের নির্বাচনটি ভালো কিছু হবে, আশাব্যঞ্জক কিছু সেখানে হবে। এবং বাংলাদেশে এখন নির্বাচন বলে যে কিছু নেই, সেটিও দুজনে নানা উদাহরণ দিয়ে নানাভাবে চিত্রায়িত করবার চেষ্টা করেছেন। এর অনেকগুলো কারণ আছে। রাজনীতিবিদদের হাতে নেই, রাজনীতি বাঁচাবার কথা ওনারা বলছেন। এখানে উন্নতি, হয়তো অর্থনীতি কিছু কিছু উন্নতি হচ্ছে, কিন্তু সেই উন্নতির সুফল সবাই পাচ্ছে কিনা সেটি নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক সামাজিক উন্নয়নটা সমান্তরাল গতিতে হচ্ছে না, সেটি একটি বড় সমস্যা। ডেভেলপমেন্ট হচ্ছে, করাপশনও সমান্তরাল গতিতে হচ্ছে, সেগুলো একটি বড় সমস্যা ওনারা মনে করছেন। এবং দুজনই মনে করেন যে আসলে পরিবর্তনটা আমূল আনতে হবে, আমূল সংস্কার করতে হবে। এবং সামনে ফেব্রুয়ারি মাসে যে নতুন নির্বাচন কমিশন এই মেয়াদের শেষে যে হবে, সেখান থেকেই যাত্রাটা শুরু হতে পারে। অর্থাৎ সেই নির্বাচন কমিশনে যারা থাকবেন কমিশনার হিসেবে এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, সেখানে যেন এমন কোনো মানুষ না থাকেন যাকে নিয়ে বড় ধরনের বিতর্ক আছে বা বিতর্ক তৈরি হতে পারে, যেখানে আস্থার সংকট তৈরি হতে পারে, যে কারণে ওনারা স্পষ্ট করে বলছেন। এবং অনেকেই বলছেন যে বাংলাদেশের সংবিধানে আইন আছে নির্বাচন কমিশন কীভাবে গঠন করা হবে, সেই আইন কেন করা হচ্ছে না, কেউই করেনি। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একটি নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে ছিলেন এবং তাদের সময়কার কমিশন, তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সরকারের কাছে একটি প্রস্তাবনাও রেখেছে কীভাবে সেই আইন তৈরি হতে পারে এবং সেই আইনটি কী ধরনের হতে পারে। সরকার নিঃসন্দেহে সেই বিষয় নিয়ে কাজ করতে পারে এবং এখনই কাজ করবার সময়। এবং সেই সঙ্গে একটি ভালো নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের ভূমিকা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলোর, এবং তার চেয়ে বড় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সরকারের সদিচ্ছা। কাজে সব কিছু মিলে একটি ভালো নির্বাচন, এবং ভালো নির্বাচন না করা মানেই হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র সংকটে থাকবে। এখানে প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালীভাবে দাঁড় করানো না যায়, তাহলে অন্যান্য যে উন্নতি হচ্ছে সেই উন্নতিগুলোও কিন্তু টেকসই হবে না। এবং সবচেয়ে বড় সংকট যে ভাবমূর্তির সংকট, ইতিমধ্যেই বাংলাদেশ পড়েছে গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে, সেই সংকট আরও ঘনীভূত হবে। কাজেই এই ভাবমূর্তিও বাংলাদেশের পুনরুদ্ধারের একটি উপায় হতে পারে আগামী নির্বাচন। এবং একটি জাতীয় সংসদ নির্বাচনই নয়, উপনির্বাচন, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোর চিত্র কিন্তু ভালো নয়, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কাজে প্রতিটি ছোট নির্বাচন হোক, বড় নির্বাচন হোক, যে কোনো মানের নির্বাচন হোক, প্রতিটি নির্বাচনকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।